সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজ 12ই এপ্রিল বিশ্ব পথ শিশু দিবস। শিশুরা ছোটবেলা থেকেই তাদের সুস্থতা এবং নিরাপত্তা দেওয়াটা কিন্তু আমাদের পারিবারিক দায়িত্ব এবং সামাজিক দায়িত্ব। সুপ্রিয় দর্শক, আজ আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবজাতক শিশুদের সুস্থতা এবং নিরাপত্তা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান 1975 সালের মার্চ মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের নবজাতক ও আইসিইউ বিভাগের ইউনিট প্রধান হিসাবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে স্যার, আজ 12ই এপ্রিল বিশ্ব পথ শিশু দিবস। শিশুদেরকে নিয়ে তো আসলে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে থাকি তাদের সুস্থতা, তাদের নিরাপত্তার জন্য, কিন্তু আমাদের সামাজিকগতভাবে এবং পারিবারিকগতভাবে কিন্তু অনেক ধরনের দায়িত্ব থাকে, দায়বদ্ধতা থাকে। আপনার কাছে একটু জানতে চাই যে এই বিশ্ব পথ শিশু দিবস উপলক্ষে আসলে আপনাদের কি কি ধরনের কর্মসূচি রয়েছে, কি কি ধরনের প্ল্যান রয়েছে আপনাদের? সারা বিশ্বে 12 এপ্রিল বিশ্ব পথ শিশু দিবস পালন করা হয়। বাংলাদেশে এই দিবসটি খুব বড় করে পালন করা হয় বা আছে এরকম আসলে খুব বেশি একটা নেই। তবে বাংলাদেশে একটা বিশাল বড় পরিমাণের শিশুরা যারা পথে রাস্তাঘাটে যারা ঘুমায়, যারা আসলে তারা আমাদের যে মেইন স্ট্রিম বলতে যেটা বুঝে স্ট্রিমে তারা নেই, তারা বিচ্যুত। এর মধ্যে তার চেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থা হলো যখন একজন নবজাতক যখন পথ নবজাতক হন, অর্থাৎ যেই নবজাতক যারা জন্মের পরে মায়ের কোলে থাকার কথা, একটা নবজাতক পৃথিবীতে আসলে পৃথিবীর শত্রু পর্যন্ত তার জন্য খুশি হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশে পথ নবজাতকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমরা এই পথ নবজাতকদের নিয়ে আমি গত 10 বছর যাবৎ কাজ করছি, 2015 সাল থেকে এই পর্যন্ত আমি প্রায় 41টি পথ নবজাতককে বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে এনে এবং কেউ কুড়িয়ে এনে দিয়ে গেলে তাদেরকে চিকিৎসা করে আল্লাহর রহমতে চিকিৎসা দেওয়ার তাদের সুযোগ দিয়েছি এবং এর মধ্যে 38টি নবজাতকে আলহামদুলিল্লাহ বেঁচে গেছে এবং তারা ভালো আছে, বিভিন্ন জায়গায় আছে। আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে একটু খেয়াল করি, আমরা শিশু অধিকার ফোরাম, তারপর আমাদের সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন থেকে যে তথ্য পাওয়া যায় যে গত বছর প্রায় 94টি পথ নবজাতক উদ্ধার করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। এই 94টি নবজাতকের মধ্যে 64টি নবজাতকের মৃত্যু অথবা পরে মৃত্যুবরণ করেছে, আর মাত্র 30টি নবজাতক বেঁচে আছে। কারণ ওটা আসলে ওইভাবে তাদেরকে নিরাপত্তা এবং তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা সব জায়গায় আসলে নেই। আমি গত বছর প্রায় 5টি নবজাতক উদ্ধার করেছি এবং চিকিৎসা দিয়েছি। এই বছরে এখন এই মুহূর্তে আমার কাছে 2টি নবজাতক ভর্তি আছে এবং আরও একটা হাসপাতালে আরেকটা 3টি পথ নবজাতক ভর্তি আছে। একটি পথ নবজাতকের ওজন ছিল মাত্র 900 গ্রাম, আজ তার ওজন প্রায় 3.5 কেজি। সে আজও আমার কাছে ভর্তি আছে, আজকে তার বয়স হলে 126 দিন। এবং এই বাবুগুলোর আসলে নিরাপত্তা শুধু তাদের চিকিৎসা না, তাদের নিরাপত্তা, তাদের মায়ের আদর, বাবার আদর, পারিবারিকভাবে তাদেরকে সেটেল করা, এটা একটা বিশাল বড় ইস্যু। এই নবজাতকদের জন্য যদি সরকার যদি এগিয়ে আসেন এবং ডেডিকেটেডলি যদি আসলে এটা নিয়ে কাজ করেন, তাইলে এই পথ নবজাতক থাকবে না, তাদের আমাদের নবজাতকে পরিণত হবে। এক্ষেত্রে আসলে স্বাস্থ্য অধিদপ্তর বা সরকারের পক্ষ থেকে কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে তাদের ক্ষেত্রে আসলে কি কি ইনিশিয়েটিভ নিলে তারা আসলে ভালো থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে এবং নিরাপত্তার বিষয়টা আপনি বলছিলেন? এই বছর এই পথ নবজাতক বা বিশ্ব পথ শিশু দিবসে আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছি। আমার এই প্রোগ্রামের স্লোগান হলো পথ নবজাতকের আপনজন, হবে না কোনো বিভাজন। সরকারের কাছে শুধু এই মেসেজটুকু আমি দিতে চাচ্ছি যে পথ নবজাতকেরা আমাদের থেকে বিচ্ছিন্ন নয়, তারা আমাদের আপনজন, তাদেরকে বিভাজন করা যাবে না। এর অর্থ হলো যে অন্য একটি যিনি তার মা আছে, বাবা আছে, সংসার আছে, তার আত্মীয়স্বজন, তাকে যেভাবে আমরা সেবা দিচ্ছি, তাকে যেভাবে আমরা লালন পালন করতেছি, ঠিক এই পথ নবজাতককে আমাদেরকে এরকম একটা মেইন স্রোতে নিয়ে আসতে হবে।
তাদেরকে সেবার ব্যবস্থা, যেমন আমি নিজ উদ্যোগে এখন ICMS মাতুয়াইলে চিকিৎসা দিচ্ছি, যে একটা নবজাতক মাত্র 900 গ্রাম, ও 28 দিন ছিল লাইফ সাপোর্টেড, তারপর থেকে সে আরও প্রায় 30 দিন অর্ধেক লাইফ সাপোর্ট, যেটা CPAP মেশিন বলা হয়। কারণ 900 গ্রামের বাচ্চা বাংলাদেশে স্বাভাবিক অবস্থায় বাঁচার হার খুবই কম, 15-20%-এর বেশি নয়। আর তাকে ডাস্টবিনে ছিল, ময়লার ইয়েতে ছিল, পলিথিনে ছিল, তার প্লাসেন্টা সহ ফুল সহ একসাথে ছিল। তাকে কেউ একজন এনে তাকে একটা হাসপাতালের বাস করিডোরে রেখে চলে গেছে, আমি তাকে উদ্ধার করে নিয়ে তাকে চিকিৎসা দিয়ে আজ এই পর্যায়ে নিয়ে আসছি। এই বাবুর দুইটা নিয়ে দেখবেন যে পেপার পত্রিকা বিভিন্ন মিডিয়াতে আমার দুইটা বাবু দুই কোলে ছবি চলে আসছে। এটার অর্থ এটা হলো যে আমি তাদেরকে আসলে বাবার আদর দিয়ে তাদেরকে বড় করতে চাচ্ছি। এবং আমার হসপিটালে যারা আমার ডাক্তার আছেন, আমার যারা সেবিকা আছেন, আমার ইভেন ওয়ার্ড বয় ক্লিনার পর্যন্ত তাদেরকে এত সুন্দরভাবে আদর করে, দেখলে তাকে যেন একটা পারিবারিক একটা পরিবেশ মনে হয়। এই ঈদ করেছে আমি এদেরকে নিয়ে, আমি ঈদের দিন হসপিটালে ছিলাম, দুইটা বাবুকে নিজে জামা কাপড় কিনে দিয়েছি, এদেরকে করেছে। ওরা যখন ওদেরকে ডাক দেয়, ওদের যখন তাকায়, একজনের নাম রেখে, ছেলেটার নাম হলো মুগ্ধ, কারণ মুগ্ধ যেহেতু দেশ স্বাধীন করে গেছে, আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছে। আর মেয়েটার নাম রেখেছে নায়লা, অর্থাৎ সে হলো আল্লাহর সাহায্যপ্রাপ্ত বান্দা। কারণ তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে ডাস্টবিনে, কিন্তু সে এখন আল্লাহর সাহায্য নিয়ে আমাদের উসিলে আল্লাহ তাকে বড় করে দিচ্ছেন। আগে সরকার এটা জানতে হবে। এখন ঘটনাগুলো আসলে মিডিয়াতে, পেপার পত্রিকাতে আসে 10 ভাগের 1 ভাগ না, 20 ভাগের 1 ভাগ না। কারণ অবলীলা এগুলো আসলে ডাস্টবিন, ময়লার বালতি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে ছুঁড়ে ফেলে তাদের কি করে দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে নেওয়ার বা তাদেরকে খবর দেওয়া তাদের কেউ নেই। শুধু যে কয়েকটা আপনাদের মতো লোকদের চোখে পড়ে বা মিডিয়ার চোখে পড়ে, তারাই শুধু খবরে আসতেছে, তাদেরকে আমরা পেয়ে যাচ্ছি। তা আমার অনুরোধ হলো যে সরকার যেন আমি যেই প্রোগ্রামটা করতেছি এটা একটু যেন ওনারা সবাই যেন একটু মনোযোগী হন, যে এই বাবুগুলো যে আসলে উদ্ধার করা দরকার, তাদেরকে মেইন স্ট্রিমে আনা দরকার এবং এই জন্য করণীয় ঠিক করা দরকার, এটা যেন সরকার আসলে উদ্যোগ নেয়। এই পথ শিশু কি নীতিমালাগুলো যদি পালন করা যায়, তাহলে এই পথ শিশুগুলো আসলে বেঁচে থাকতে পারবে সুস্থভাবে? যে ICMS-এর NICU-টাকে একটা ডেডিকেটেড NICU ফর স্টেট নিউবর্ন, বা যারা আশেপাশে যেখান থেকে যেখানে পাওয়া যায়, যে যেখানে পাবে এখানে নিয়ে আসবে। যতদিন পর্যন্ত সরকারি কোনো ব্যবস্থা না হবে ততদিন আমি বিনা পয়সা চিকিৎসা চালানো নেব ইনশাল্লাহ। 2 নম্বর চাওয়া আমার একটা নবজাতক হাব তৈরি করে দিতে হবে, অর্থাৎ যেটাকে নবজাতক হাব বলা হয়। অর্থাৎ একটা হলো বড় ইনকিউবেটর থাকবে, মাঝখানে একটা ওয়াল বা দেয়াল থাকবে, ওই পাশে একটা মুখ থাকে, এই পাশে আরেকটা মুখ থাকে। নবজাতকটাকে যে বা যারা আছে তাদের পরিচয় গোপন রেখে তারা ওই পাশে রেখে যাবে, আমি এই পাশে নিয়ে নেব। কারণ শুধু নবজাতকগুলো এখন রাস্তাঘাটে ফেলে দিচ্ছে একটাই কারণে, কারণ কেউ যদি জানে, কেউ যদি ধরা পড়ে, কেউ যদি তার আইনের আশ্রয় নিতে হবে, তাকে জেলে যেতে হবে, সেই জন্য এটা কেউ জানাইতে আসতেছে না, কেউ এটা সিনে আসতে চাচ্ছে না। তো সিনে আসা দরকার নেই। পৃথিবীর অনেক দেশে আছে নবজাতক হাব যদি একটা স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশে, যে বা যারাই পাক, সে মুখ বন্ধ করে হোক, চোখ বন্ধ করে, যেভাবে হোক, তার কোনো পরিচয় দরকার নেই। সে একটা নবজাতক, সে রাষ্ট্রের নবজাতক, সে আমার নবজাতক, আপনার নবজাতক, তাকে রেখে যাবে, তাকে আমরা চিকিৎসা দেব। চিকিৎসা দিয়ে সুস্থ করার পরে রাষ্ট্র তাকে রিহ্যাবিলিটেশন দিবে, তাকে চাকরি দিবে, তাকে পড়াশোনা করাবে, তাকে সব কিছু রাষ্ট্র করবে, কারণ তার তো বাঁচার অধিকার আছে। 3 নম্বর যে জিনিসটা আমাদের দরকার, তাদের তো মা নেই, তাদের তো বাবা নেই, এখন তাকে একটা পরিবারের কাছে দিতে হয়। এখন এই যে বাংলাদেশে এখন অ্যাডাপ্টেশন আইন যেটা, অর্থাৎ দত্তক আইন, এটা খুব জটিল পর্যায়ে। কেউ সহজে চাইলে যে কেউ নিয়ে যেতে পারতেছে না, তাকে আদালতের পারে ঘুরতে ঘুরতে, উকিলের পিছনে টাকা পয়সা খরচ করতে করতে বিভিন্নভাবে অনেক সময় ব্যয় করতে হয়, যেখানে অনেকটা একটা বিরক্ত হয়ে যায়। আরেকটা হলো আমাদের সমাজ কল্যাণ বোর্ড, সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে যেটা আছে সমাজ কল্যাণ বোর্ড, ওই বোর্ডে আসলে কোনো নবজাতক বিশেষজ্ঞ নেই। এখন এই বাচ্চাটা আসলে শুধুমাত্র তো আপনার টাকা পয়সা দেখলে হবে না যে উনি বড় লোক, ওনার কাছে যান না, ওনার কাছে যে বাচ্চাটা মেন্টালি সে সেটেল থাকবে কিনা, তাকে যেইভাবে রিয়ার আপ করা দরকার এই ব্যবস্থাটুকু তার আছে কিনা। টাকা পয়সা তো অনেকের আছে, কিন্তু টাকা পয়সা থাকলে না, তাকে মায়ের আদর তো দিতে হবে। স্যার, এই যে গুটি কয়েক শিশুদেরকে আপনারা চিকিৎসা দিচ্ছেন বা দায়িত্ব নিচ্ছেন, কিন্তু এইভাবে কি আসলে 2030 সালের যে SDG সেটিকে আসলে ফুলফিল করা সম্ভব বলে আপনার কাছে মনে হয়? আমরা যদি একটু চিন্তা করি, আমার সামনে যে মগ দেখেন, এটাতে আজকে ধরেন পানি আছে, এই পানি কিন্তু 1 ফোঁটা পানি হতে হতেই কিন্তু 1 মগ পানি হয়েছে। ঠিক একটা ইট থেকেই কিন্তু আস্তে আস্তে হতে একটা দেয়াল, একটা ওয়াল, তারপর একটা বিল্ডিং হবে। আমার মতো এরকম যদি আমি একজন ডাক্তার এরকম করতেছি, বাংলাদেশে এরকম ডাক্তার আছে, এখন স্বীকৃত ডাক্তার আছে 1.5 লাখের উপরে। আমরা যদি প্রত্যেকজন ডাক্তারের কথাই চিন্তা করি,
এক একজন ডাক্তার যদি এক একটা সেক্টর নিয়ে কাজ করি, নবজাতক নিয়ে কাজ করি, সরকার যদি এভাবে আসলে উদ্যোগী হন, অবশ্যই এটা সম্ভব। কারণ প্রত্যেকটা নবজাতককে শারীরিক এবং মানসিক নিরাপত্তা দিতে হবে। এইমাত্র আপনি যেটা বলেছিলেন, আমরা যেটা বললাম যে পথ নবজাতকদের যে পরিবারে যে কোনো পরিবার দত্তক দেন, তারা শারীরিক যত্ন পাবে। তারা না হলে একজন হয় 3 জন তাদের কাজের লোক নেবে, তারা নিজের লোক নেবে বা আদর যত্ন করবে, কিন্তু তাকে মানসিক যে আসলে দেওয়া দরকার, সেবা দেওয়া দরকার, এটা কিন্তু আসলে মায়ের মতো একজন মা যদি না থাকেন বা ওই লেভেলে একজন যদি লোক না থাকেন, তাহলে কিন্তু তার মানসিক বিকাশটা কিন্তু করাটা খুব কঠিন হয়ে যাবে, চ্যালেঞ্জ। সেই জন্য বলছি যে আসলে ওই বোর্ডে একজন যেন নবজাতক বিশেষজ্ঞ থাকে, যে তার যেন মেন্টাল অ্যাসেসমেন্ট করা যায় যে বাচ্চাটার এই ছিল, এই হলো, তাকে এইভাবে সেবা দিলে সে দুদিকে পাবে। আমার কথা হলো, শুধু 1-2-5টা নবজাতককে সেবা দিলেই আমরা এসডিজি অর্জন করতে পারবো না। কারণ এসডিজি অর্জন করতে সামনের সময় আছে মাত্র 4 থেকে 5 বছর। আমাকে এসডিজি, এখন আমার নবজাতক মৃত্যুর হার স্টিল আজকে পর্যন্ত তার মৃত্যুর হার হলো 20 প্রতি 1000-এ, কিন্তু আমাকে সেটা নামিয়ে আনতে হবে ভারতে, অর্থাৎ ভারতে নামায় আনতে হবে। তবে যদি 10-এর নিচে পারতাম আরও ভালো ছিল, কিন্তু সেটা হয়তো আমাদের সুযোগ হবে না। এই জন্য আমাদেরকে প্রতি বছর এখন প্রায় এক্সট্রা 26,000 নবজাতককে বাঁচানোর চেষ্টা করা লাগবে। আমাদের একটা সময় ছিল নবজাতকের মৃত্যুর হার ছিল শিশু আন্ডার 5 মৃত্যু, যেটা শিশুর 5 বছরের নিচে শিশুর মাত্র 39 ভাগ। আজকে সেটা দাঁড়িয়েছে 75 ভাগে। অর্থাৎ 5 বছরের নিচে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে তার 75 ভাগ ডিউ টু নবজাতক, অর্থাৎ 0 থেকে 28 দিনের মধ্যে। অতএব এখন শুধু ফোকাস করতে হবে সরকারকে, আমার স্বাস্থ্য মন্ত্রণালয় বলি, ডিজি হেলথ বলি, অন্য সেক্টর বলি, আগে নবজাতকদের ফোকাস এখন করা খুব সময়ের দাবি। তো এই যে ফোকাস করার বিষয়, আসলে কি কি বিষয়ের প্রতি আমাদেরকে নজর রাখতে হবে যেন সেই বাচ্চাগুলো আসলে মৃত্যুবরণ না করে, সেই বিষয়টা আমরা জানবো। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। বাচ্চা লম্বা হতে হলে খাবার দাবারের ভূমিকা কতটুকু, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই খেয়াল রাখতে হবে বাচ্চার ক্যালোরি যতটুকু দরকার হয় সেই বাচ্চা কিন্তু ততটুকু খাবার খায় না। তাই বাচ্চার খাবারের মেনুটা এমনভাবে নির্বাচন করা জরুরি অল্প খাবার খেলেই যাতে তার প্রয়োজনীয় যে পুষ্টিটা দরকার হয় সেটা পূরণ হয়ে যায়। সেজন্য তাকে যেটা করতে হবে যে বাচ্চার বয়স অনুযায়ী তার আসলে কতটুকু ক্যালোরি দরকার এটা নির্বাচন করে নিতে হবে আগেই। এবং বাচ্চার পছন্দ অপছন্দ অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এক এক বাচ্চা এক এক ধরনের খাবার পছন্দ করে। কেউ হয়তো ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে, কেউ হয়তো শুকনো খাবার পছন্দ করে, কেউ বা একটু ঝোল ঝোল খাবার পছন্দ করে। এই ধরনের কথা মাথায় রেখে আমাদের কিন্তু মেনুটা অবশ্যই চুজ করতে হবে। আর যদি স্কুল গোয়িং হয় তাহলে তো অবশ্যই আপনাকে স্কুলের টিফিনের প্রতিও খেয়াল রাখতে হবে, কারণ দিনের একটা বিশেষ সময় কিন্তু বাচ্চারা স্কুলে থাকে এবং এই যে বড় সময়টা, সেই সময়টায় যদি পরিপূর্ণ পুষ্টি দিতে হয় তাহলে টিফিনটাও কিন্তু সঠিক হতে হবে। তাহলে কি ধরনের খাবার আমাদের দেওয়া উচিত বাচ্চাকে লম্বা হওয়ার জন্য? বিশেষ করে বাচ্চার হাড়ের গঠন ঠিক রাখার জন্য এবং তার মজবুত করার জন্য ক্যালসিয়ামের কিন্তু কোনো জরুরি নাই। এই যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু আমাদের খুব কমন একটা খাবার, যেটা বাচ্চারা একদমই খেতে চায় না, সেটা হচ্ছে দুধ। অবশ্যই বাচ্চাকে প্রতিদিন 250 ml দুধ দিতে হবে। কোনো বাচ্চা যদি খেতে না চায়, দুধের তৈরি বাই প্রোডাক্টও কিন্তু আমরা দিতে পারি, যেমন পায়েস, ফিরনি, পুডিং, এই ধরনের খাবারগুলো। যে বাচ্চা মিষ্টি পছন্দ করে, মিষ্টির মধ্যেও কিন্তু দুধ দিয়েই তৈরি হয়, তাই ক্যালসিয়ামের একটা বড় অংশ কিন্তু এখানে থাকে। কেউ যদি দই পছন্দ করে, বাচ্চার হজমের সমস্যা হয়, তাদেরকে কিন্তু অবশ্যই আমরা দুধের তৈরি দই দিতে পারি। মিষ্টি দইটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে এবং খাবারের পরে যদি 1 চামচ থেকে 2 চামচ দই দেওয়া যায় তাহলে বাচ্চারা খাবারের যে পুষ্টিটা আছে সেটা হজম হতে সহায়তা করবে দইয়ে থাকা প্রোবায়োটিক। এর বাইরে আমাদের অবশ্যই প্রোটিনের কথা মাথায় রাখতে হবে, কারণ বাচ্চাদেরকে ক্যালসিয়াম দিলেই হবে না, এর পাশাপাশি কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন দিতে হবে, কারণ আমাদের সেলগুলো তৈরি করে কিন্তু প্রোটিন। এই প্রোটিনের অংশ কিন্তু দুইভাবে আসে, একটা হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ থেকে, আর একটা অংশ আসে ডাল বা বিচি জাতীয় খাবার থেকে। অনেক বাচ্চাই কিন্তু ডাল খেতে চায় না, কিন্তু আমি অবশ্যই বাবা মাকে বলবো যে 2 বেলা অন্তত যদি আমরা 1 কাপ করে ডাল দিই তাহলে প্রয়োজনীয় যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে বাচ্চার লম্বা হওয়ার জন্য সেটা কিন্তু ডাল থেকে পাবে। অবশ্যই ডিম খেতে হবে। অনেক বাচ্চা ডিমের গন্ধ পছন্দ করে না, সেই ডিমটাও কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে আমরা যে কোনোভাবে বাচ্চাকে দিতে পারি, কিন্তু অবশ্যই প্রতিদিন কিন্তু একটা করে ডিম বাচ্চাকে দিতেই হবে।
ক্যালসিয়ামের কথা বললাম, ক্যালসিয়াম শুধু দিলেই হবে না, ক্যালসিয়ামটা কাজ করার জন্য অবশ্যই ভিটামিন ডি কিন্তু বাচ্চার খাবারে রাখতে হবে। এই ভিটামিন ডি কিন্তু ডিমের কুসুম থেকে পাওয়া যায় এবং খুব ন্যাচারাল সোর্স হচ্ছে ডিমের কুসুম। সো আমাদের শরীরে, বাচ্চাদের শরীরে যদি ভিটামিন ডি এর অভাব হয় সেটা কিন্তু ক্যালসিয়াম কাজ করবে না, আবার ক্যালসিয়াম যদি কম থাকে তাহলে কিন্তু ভিটামিন ডিও কাজ করবে না। তাই লম্বা হতে হলে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটোর কম্বিনেশনের খাবারগুলো খুব দেওয়া জরুরি। এর পাশাপাশি এক্সারসাইজের কথা কিন্তু মাথায় রাখতে হবে। ঘরে বসে ইনডোর গেমস খেললেই কিন্তু চলবে না, আউটডোর গেমসগুলো বাচ্চাকে দিতে হবে, কারণ আমরা যে খাবারটা বাচ্চাকে দিলাম সেটা অ্যাক্টিভ ফর্মে শরীরে কাজ করার জন্য তাকে কিন্তু আসলে আউটডোর গেমসগুলোতে উদ্বুদ্ধ করতে হবে। বিশেষ করে সাইক্লিং করা যেতে পারে, সাঁতারে দেওয়া যেতে পারে, বাস্কেটবল খেলতে দেওয়া যেতে পারে। এই ধরনের গেমসগুলো বাচ্চার শরীরের যে টক্সিসিটিগুলো আছে সেটা দূর করে তার অক্সিজেন পরিবহনটাকে খুব সহজ করে দেয় এবং বাচ্চার হাড়ে অক্সিজেন যাওয়া এবং এখানে আয়রন তৈরি করা সব কিছু মিলিয়ে বাচ্চার হাড়ের গঠনটাকে সুস্থ করতে সাহায্য করে। কম্বাইন্ড যে খাবারের কথাগুলো বললাম, সার্বিকভাবে এই খাবারগুলো একটা বাচ্চাকে যদি মেনু ওয়াইজ দেওয়া যায় এবং টিফিনের মেনুটা যদি মাথায় রেখে চমৎকারভাবে ব্যালেন্স করা যায়, তাহলে কিন্তু একটা বাচ্চাকে সঠিকভাবে তার বয়স অনুযায়ী লম্বা করে তোলাটা খুব সহজ হয়ে তোলে। স্যার, কোন কোন বিষয়গুলোর উপর ফোকাস করলে সেই বাচ্চাদের মৃত্যু হারটা কমানো সম্ভব, সেই সাথে একটু জানবো এই যে পথশিশু যারা রয়েছে তাদেরকে আপনি বলছিলেন যে মায়ের আদরটা কিভাবে আসলে দেওয়া যায়, সেখানে কিন্তু আরেকটি বিষয় চলে আসে যে ব্রেস্ট ফিডিংয়ের বিষয়টি। তো এটার বিকল্প হিসেবে আসলে কিভাবে তাদেরকে সেই ফিডিংটা করানো যায়? আসলে এখন 5 বছরের নিচে যে শিশুগুলো মারা যাচ্ছে, আমি আপনাকে আগেই বলেছি যে এখন 75% ডিউ টু জাস্ট নিওন্যাটাল এইজের জন্য, অর্থাৎ 0 থেকে 28 দিনের জন্য। আমাদেরকে 0 থেকে 28 দিনে এই বাচ্চাগুলোকে এখন নবজাতকদের থেকে মৃত্যুর হার কমাতে হলে আমাদেরকে প্রথমে মায়ের দিকে খেয়াল করতে হবে, যেন মা যেন একটা অপরিণত বাচ্চা জন্ম না দেন, অর্থাৎ বাল্যবিবাহ আগে বন্ধ করতে হবে। মায়েদের ইউটিআই যেটা হলো একটা বাংলাদেশে একটা চরম এখন বিপদের কারণ মায়েরা তো জানেন, মায়েরা এমনি তার স্বাস্থ্যের কথা জ্বর আসলো কেউ বলে না, আর প্রস্রাবে তার ইনফেকশন আছে অথবা জ্বালা পড়া করে অথবা তার সমস্যা হচ্ছে, এগুলো শেয়ার করতে চায় না। তাহলে এইটাকে একটু খুব গুরুত্ব সহকারে যারা পারিবারিক মেম্বার যারা থাকেন, বিশেষ করে ওনার যিনি মা থাকেন, ওনার যিনি শাশুড়ি থাকেন, তার ওনার প্রতি একটু খেয়াল রাখা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যে মায়েদেরকে একটা স্বাভাবিক নিউট্রিশন এনশিওর করতে হবে যাতে একটা হেলদি বাচ্চা পাওয়া যায়। মাকে দুপুরবেলা 2 ঘন্টা ঘুমাইতে দিতে হবে যেন তার শারীরিক এবং মানসিক রেস্ট হয়। এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে কাজ করা লাগবে। তারপর হলো নবজাতক যখন জন্ম হবে তার জন্ম অবশ্যই একটা হাসপাতালে ডেলিভারি হবে। আমরা বাসা বাড়ি ডেলিভারিটাকে ডিসকারেজ করব। আর যদি কোনো কারণে ডেলিভারি করতে হয় সেটা অবশ্যই যেন একজন প্রশিক্ষিত দায়ী থাকেন, সেই ব্যাপারটাকে আমাদেরকে এনশিওর করা লাগবে। আর বাচ্চাটাকে সেবা দেওয়ার জন্য, ইমিডিয়েটলি সেবা দেওয়ার জন্য একজন যেন বিশেষজ্ঞ চিকিৎসক, না পারলে একজন ডাক্তার যেন উপস্থিত থাকেন, যে তাকে ইমিডিয়েটলি রিসাসিটেশন করে তাকে শ্বাসরোধ যেটা থাকে, জন্মের পরে কান্না করতে পারে না, তার কিছু নেই, সেটা থেকে তাকে প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। তারপরেও বাচ্চাটা যদি প্রয়োজন হয় এনআইসিউতে, নবজাতক আইসিইউতে চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা ফ্যাসিলিটিস সরকারকে করতে হবে। এই মুহূর্তে আমাদেরকে নর্মাল নবজাতক নিয়ে শুধু ভাবলে হবে না, আমাদের ক্রিটিক্যাল নবজাতকের যদি সেবা না দিতে পারি তাহলে আমরা মৃত্যুর হার কমাইতে পারবো না। অবশ্যই এই যে বললাম, অ্যান্টিনেটাল কেয়ার ইজ আ মেন পিলার। এই পিলার যদি আপনার ঠিক থাকে, বিল্ডিং আপনি যে কোনো সময় করতে পারবেন। ফাউন্ডেশন ঠিক, বিল্ডিং করতে পারবেন। ফাউন্ডেশন ঠিক না, কিছু করতে পারবেন। আর এখন আরেকটা বড় প্রশ্ন হচ্ছে মায়ের বুকের দুধ। মায়ের বুকের দুধ ছাড়া বিকল্প কোনো চিন্তা করার সুযোগ নেই, বিশেষ করে 6 মাস পর্যন্ত। এই বুকের দুধ দিতে হলে যারা মা আছে সে তো খাওয়াইতে পারতেছে, তারপর অনেক মা বলে যে তার দুধ পায় না, দেয় না, নেয় না। এগুলো আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে, এগুলো ছোটোখাটো জিনিস, এগুলো সুন্দরভাবে অ্যাড্রেস করতে বলে হয়ে যায়। কিন্তু প্রবলেম দাঁড়ায় যখন মা মরে যান, তার কি হবে? মা মরে গেলেও আল্লাহ তাআলা আল কোরআনে বলে দিয়েছেন বাচ্চা বুকের দুধ খাবে। আমরা সূরা তালাকের যদি খেয়াল করি যে মা যখন মরে যায় বাবাকে দায়িত্ব দিয়েছেন, ওনার কাজ হলো ওনার এলাকায় পাড়া প্রতিবেশী আসলে একজন মা খুঁজে নেবেন যিনি বুকের দুধ খাওয়াতে পারেন। আর আমরা যারা এনআইসিতে যারা কাজ করে, অর্থাৎ এক কথা যদি আমরা বলি যে বিকল্প হিসেবে অবশ্যই তাকে মায়ের বুকের দুধের ব্যবস্থা করে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছি যেটা আসলে এর আগে কখনোই আলোচনা করা হয়নি, যে নবজাতকদের আসলে মৃত্যুর হার কিভাবে কমানো যায়, বিশেষ করে পথ শিশু যারা রয়েছে, পথ নবজাতক যারা রয়েছে, তাদের সুস্থতার জন্য, তাদের নিরাপত্তার জন্য এবং তাদের মৃত্যু হার কমানোর জন্য আপনার যে মহৎ যে আপনি কাজটি করে যাচ্ছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করুন যেন নবজাতকের সেবা আরো ভালোভাবে করতে পারি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আশঙ্কাজনকভাবে ডায়াবেটিক বেড়েছে,
যেটা হয়তো 20 বছর আগে এতটা ছিল না আনুপাতিক হারে। তাহলে সঙ্গতভাবেই প্রশ্নটা চলে আসে যে ঘটনাটা কি ঘটলো। যেমন কোভিডের বেলা সুনির্দিষ্ট কোভিড একটা জীবাণু ছিল, সেই জীবাণুটা পৃথিবীতে ছিল না, জীবাণুটা এসছে ইউরোপ আমেরিকাতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, সেটি বাংলাদেশে আসছে, সুতরাং কোভিডের জন্য জীবাণুটা দায়ী, শেষ। তাহলে কিন্তু ডায়াবেটিক তো কোনো জীবাণু দ্বারা হয় না, তাহলে পরে এটা কি ঘটনাটা ঘটলো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।